টিচার হয়তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ডেডলাইনের আগের দিন সবাই ওটা নিয়ে বসে, ঠিক আছে, এর আগে কিন্তু কেউ এটা নিয়ে বসে না। এক্স্যাক্টলি। তো এখানেও ব্যাপারটা এরকম যে 12টা বেজে যাওয়ার পরে আমি যদি চিন্তা করি এখন তড়িঘড়ি করে একটা কিছু করতে হবে, তো সেই ব্যাপারটাই বেসিক্যালি হয়েছে। সো কর্তৃপক্ষের যে লিমিটেশনস, যে লুপহোলস, সেটা খুব বড়ভাবে এখানে ধরা পড়ছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি সানজানা ঠালি। বর্তমানে বাংলাদেশে সকল মানুষের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ থাকার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি ভূমিকম্পের সময় মুহসিন হলের পলেস্তারা খসে পড়ে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া তাড়াহুড়ো করে নামতে গিয়েও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় কি হতে পারে, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের মাল্টিমিডিয়া হেড জিৎ ভাইয়া। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। আপনি কেমন আছেন? জি ভালো। আপনি ভালো তো না? হ্যাঁ, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূমিকম্পের কারণে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর যা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা তো অ্যাকচুয়ালি মানে ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ ভালো তো কিছু হয়ওনি। তো যে ব্যাপারটা আমি যদি একটু ব্যাখ্যা করি দুইটা অ্যাঙ্গেল থেকে, একটা ছিল হচ্ছে কর্তৃপক্ষের অ্যাঙ্গেল আর একটা হচ্ছে স্টুডেন্টদের অ্যাঙ্গেল। প্রথমে আমি যদি কর্তৃপক্ষের বিষয়টা বলি, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পর্যায়টা চলে গেছে আর কি। ধরেন যে আজকে পলেস্তারা খসে পড়তেছে, স্টুডেন্টরা হুড়োহুড়ি করে নামছে, এই পর্যন্ত কেন যাবে? আমার কথা হচ্ছে সেটা। এটা কিন্তু এর আগেও যখন 2016-17 এই টাইমের দিকে মনে হয় ভূমিকম্প হয়েছিল। আমি নিজেও তখন ঢাকা ইউনিভার্সিটির হলে থাকতাম। তো এরপরেও কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলাপ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 2 দিন পরে সেই জিনিসটা সবাই ভুলে গেছে। তো এখন শেষ মুহূর্তে এসে এই যে একটা প্রবণতা, এটার আসলে কতটুক লাভ হবে? মানে আপনি দেখবেন যে সবার মধ্যে, মানে আমাদের জাতিগতভাবে একটা জিনিস থাকে যে শেষ মুহূর্তে সবকিছু করবে। দেখবেন যে ইউনিভার্সিটিতে যেটা হয়তো হয় যে টিচার হয়তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ডেডলাইনের আগের দিন সবাই ওটা নিয়ে বসে, ঠিক আছে, এর আগে কিন্তু কেউ এটা নিয়ে বসে না। এক্স্যাক্টলি। তো এখানেও ব্যাপারটা এরকম যে 12টা বেজে যাওয়ার পরে আমি যদি চিন্তা করি এখন তড়িঘড়ি করে একটা কিছু করতে হবে, তো সেই ব্যাপারটাই বেসিক্যালি হয়েছে। সো কর্তৃপক্ষের যে লিমিটেশনস, যে লুপহোলস, সেটা খুব বড়ভাবে এখানে ধরা পড়ছে। যে মহসিন হলের এই অবস্থাটা আজকে থেকে কথা হচ্ছে না, লং টাইম এটা নিয়ে আলোচনা হচ্ছে, বা অন্যান্য জায়গায়ও। এবং ঢাকা ইউনিভার্সিটির তো একটা মানে ব্ল্যাক হিস্ট্রি আছে। জগন্নাথ হলে 1985 সালে যে ঘটনাটা ঘটেছিল, যে টিভি রুমের ছাদ ভেঙে ওখানে অনেক স্টুডেন্ট মারা গেছিল, সম্ভবত প্রায় 50 জন। তো এরপরেও এই ব্যাপারটা নিয়ে এতবার আলাপ হওয়ার পরেও এটা নিয়ে কোনো আশানুরূপ কোনো পদক্ষেপ দেখা যায়নি। ইভেন ডাকসুর যে নতুন কমিটি হয়েছে, সেখানেও তাদের অনেক পজিটিভ কাজকর্ম হয়েছে, কিন্তু এটা নিয়েও এরকম ম্যাচিভ আলোচনা বা ম্যাচিভ কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। হলো কি, যার ফলশ্রুতিতে আবার একটা বড় ভূমিকম্প হলো এবং তার ক্ষয়ক্ষতিও মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে। এখন অনেক বেশি শিক্ষার্থী আহত হয়েছে। হ্যাঁ, একজন ছাত্র দলের যে হামিম নেতা, ওরও দেখলাম যে পা ভেঙে গিয়েছে। তো তখন আসলে কর্তৃপক্ষ এটা করতে চাইলো যে যখন বেসিক্যালি আর কিছু করার নেই, মানে এখন এত দ্রুত কি বা করতে পারবে। এটা গেল কর্তৃপক্ষের দিকটা। আমি যদি বিশ্লেষণ করি যে তাদের এই মানে হিউজ মানে এখানে গ্যাপ ছিল তাদের রেসপন্সিবিলিটিতে, যে আগে থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, বিষয়টাকে আমলে নেয়নি। আবার স্টুডেন্টদের প্রেক্ষাপট থেকে যদি আমি ঢাবির ঘটনাগুলোকে একটু দেখার চেষ্টা করি, যে ওখানে আসলে ভূমিকম্প তো আসলে কারো হাতে নেই। ভূমিকম্প হয়েছে, তো স্টুডেন্টরা কী করলো, ইনস্ট্যান্ট তারা কর্মচারীদের যে একটা ভবন আছে সম্ভবত তারা যেখানে থাকার কথা, সেই জায়গাটা তারা গিয়ে মানে ভিড় করলো এবং ভিতরে ঢুকে পড়লো তালা ভেঙে। তো এই ব্যাপারটাও আমার কাছে অশোভন লেগেছে, কারণ এখানে তো কর্মচারীদের কোনো দোষ নেই, কারণ টোটাল বিষয়টার প্রক্রিয়াটা একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে, কে কি পাবে না পাবে, কোন বিল্ডিং কার। সো আপনি আপনার বাসাতে প্রবলেম হচ্ছে, আপনি আরেকজনের বাসায় ঢুকে পড়লেন, এটা তো আসলে কোনো সমাধান না, এক্স্যাক্টলি সিস্টেম হতে পারে না, এবং এটা শোভনও দেখায় না ব্যাপারটা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আর কি। তো এইখানে আমার মনে হয় স্টুডেন্টদের আরো বেশি ধৈর্যশীল এবং আরো বেশি চিন্তা হওয়া দরকার ছিল যে কি করা উচিত, কোন এতে করা উচিত। তো এটাই আর কি। আচ্ছা, আমি পরবর্তীতে জানতে চাইবো, এইভাবে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কতদিন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়? এতে শিক্ষার্থীরা তাদের ক্ষতিপূরণটা কিভাবে সাধন করবে? ক্ষতি তো অ্যাকচুয়ালি যেটা হয় ওইটা আর পূরণ হয় না, কারণ কোনো ক্ষতি, লাইফের কোনো ক্ষতি আর পূরণ হয় না। ওইটা হয়তো নানাভাবে মানে মেকআপ
করার চেষ্টা করে মানুষ, কিন্তু সেটা আসলে যেভাবে হওয়ার কথা ছিল ওটা হয় না। শুধু যে ক্লাস পরীক্ষা বিষয়টা তাও না, এর বাইরেও আছে। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এখন তো বোধহয় ভর্তি পরীক্ষার সিজন শুরু হয়েছে, ভর্তি পরীক্ষার একটা সিজন চলতেছে। তো এইখানেও অনেকেই হয়তো সারা বছর তারা প্রিপারেশন নিচ্ছে যে তাদের স্বপ্নের জায়গা ঢাকা ইউনিভার্সিটি, সেখানে তারা অ্যাডমিশন টেস্ট দিবে। তো তাদের অ্যাডমিশন প্রসেসের একটা পেস আছে, একটা গতি আছে, যে এইভাবে এই সিলেবাসটা শেষ করবে। সেখানেও কিন্তু সেই পেসের মধ্যেও একটা বাধা পড়বে। সো নতুন করে সবকিছু সেট করা তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে আর কি। তো এইটা কতদিন চলবে সেটা তো ডেফিনেটলি কর্তৃপক্ষ ভালো জানে। তবে আমি যেটা মনে করি যে দ্রুতই পরবর্তী পদক্ষেপগুলোর দিকে যাওয়া উচিত, যাতে এটা খুব লং লাস্টিং না হয়, শিক্ষার্থীদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে এখন আপনার কাছে কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি করণীয় এই মুহূর্তে? করণীয় যেটা আমি মনে করি, ফার্স্ট অফ অল বিষয়টা তো এখন তো বন্ধ আছে, কিন্তু এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। তো সেক্ষেত্রে কিভাবে জিনিসটাকে আবার রিওপেন করা যায়, তার জন্য যারা যারা বিল্ডিং বিশারদ আছে এদেরকে এনে আসলে কোন বিল্ডিংগুলো বেশি ঝুঁকিপূর্ণ, এক্স্যাক্টলি কি সমস্যা, সেইটা ঠিকঠাক মতো মানে করে আইডেন্টিফাই করে এক্স্যাক্টলি ওই জায়গাগুলোকে বাদ দিয়ে বাকি পোর্শনগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায়, করে পাশাপাশি সাইড বাই সাইড অল্প হলেও কাজকর্ম চালানো যায়, বা অনলাইনেও যদি সম্ভব হয় সেই বিষয়গুলো করা উচিত। প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে পরবর্তীতে যদি আবার ভূমিকম্প হয়, তখন ভূমিকম্প থেকে ইনস্ট্যান্ট মানে যতটুকু নিজেকে সেভ করা পসিবল সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, পদক্ষেপ নিয়ে রাখা আগে থেকে। এক্স্যাক্টলি, এই প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করা, সেটা করার জন্য যা যা করা জরুরি। প্লাস হচ্ছে ভূমিকম্পের সময় আমরা দেখতেছি যে ম্যাক্সিমামই কিন্তু যতটা না পলেস্তারা বা ছাদ ভেঙে সমস্যা হচ্ছে, তার থেকে হুড়োহুড়ি নামতে গিয়ে বেশ আহত হয়ে যাচ্ছে। তো এইটা যাতে না হয় এই ব্যাপারটা বোঝানো, এটা দেখা। প্লাস হচ্ছে ভালো সাইকোলজিস্ট, ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্টই আছে, সেখানকার স্টুডেন্টদের বা টিচারদেরও কাজে লাগানো যায় ভালো সাইকোলজিস্ট দিয়ে। এই যে ট্রমাটা, প্রত্যেকটা স্টুডেন্ট এখন ট্রমাটাইজ, নট অনলি স্টুডেন্ট, সারা দেশের মানুষই ট্রমাটাইজ। যেহেতু আমাদের আলোচনাটা ইউনিভার্সিটি নিয়ে, এই জন্য আমি ওইটা বললাম। তো এই ট্রমা থেকে কাটিয়ে ওঠার যে প্রক্রিয়াটা কি, সেটা একটা ফ্রি কাউন্সিলিংয়ের ব্যবস্থা কিন্তু চাইলে ঢাকা ইউনিভার্সিটি করতে পারে। তো এই বিষয়গুলো জরুরি, মানে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে খুব দ্রুত কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানটা আবার খুলে দেওয়া যায়, দিয়ে আবার সব কিছু আগের মতো করা যায়, এটা রাখতে হবে। আর সবচেয়ে বড় যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিল্ডিংগুলো খুব দ্রুত সময়ের মধ্যে এগুলোকে রিনোভেট করা, এগুলোর যে এগুলো আছে, ফাটলগুলো আছে, এই সমস্ত জায়গায় হয় রিনোভেট করা, বা টোটালটা ভেঙে ফেলে আবার করার যেসব প্রক্রিয়া, যেটা আসলে একদিনে সম্ভব না। তো এই বিষয়টা কিভাবে করবে সেটা কর্তৃপক্ষ ভালো জানতে পারে। তবে এটা করা এবং আগের সেই শিক্ষার যে পরিবেশটা সেটাকে ফিরিয়ে আনা, এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে এই থাকা না থাকা নিয়ে, সবার স্বাভাবিক, মৃত্যু ভয় তো মোরালের সবার মধ্যেই থাকে, সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য যেটা করা জরুরি সেটা খুব দ্রুত পদক্ষেপ নেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন এ পর্যন্তই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।